আমরা যারা সায়েন্সে পড়াশোনা করি আমাদের জন্য একটা বড় সমস্যা হচ্ছে বা আমাদের জন্য একটা বড় ভয় হচ্ছে বাংলা। হ্যাঁ, তো বাংলায় আমরা সিকিউ প্রশ্ন সলভ করি, তারপরে সিকিউ প্রশ্ন অনেক লিখতে হয়। হ্যাঁ, তারপরে তোমাদের যে বাংলাদেশের বিশ্ব পরিচয় একটা আছে সাবজেক্ট, যাদের কৃষি শিক্ষা আছে, হ্যাঁ, ধর্মশিক্ষা, এই সাবজেক্টগুলো আমাদের অনেক 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 লিখতে হয়। কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলো আমরা এত বেশি লিখি না। হ্যাঁ, আমাদের ওই সাবজেক্টগুলোয় লজিক আছে, সূত্র আছে, আমরা সূত্র বসায় দেই, তখন আমরা সুন্দর একটা আনসার পেয়ে যাই। কিন্তু বাংলার ক্ষেত্রে কি হয়, আমাদের অনেক লিখতে হয়। হ্যাঁ, ওইটাকে বুঝায় 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 অনেকটুকু লিখতে হয়। আমাদের সময় 60টা সৃজনশীল লিখতে হইতো, তোমাদের সময় লিখতে হয়। এখন আমি যেটা ছোটোবেলায় তোমাদের বয়সে থাকতে আমি যেটা ফেস করছিলাম, আমার যেটা মনে হইতো সেটা হচ্ছে বাংলা যারা পড়ায়, বাংলা শিক্ষক শিক্ষিকা, তারা আর্ট পছন্দ করে অনেক বেশি। তাদের মধ্যে একটা আর্টিস্টিক ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, তো আর্টিস্টিক ব্যাপার স্যাপার কীরকম, যে আমরা যারা সায়েন্সে পড়াশোনা করি তারা হচ্ছে লজিক নিয়ে কথা বলি। কোনো একটা কিছু যদি আগাই, এটা লজিক্যালি আগাইতে হবে। ঠিক আছে, যেমন আমরা যদি এখন বলি যে নিউটনের প্রথম সূত্র কি, যে কোনো বস্তুকে বাহ্যিক যদি বল প্রয়োগ না করি সেটা এখানে স্থির থাকবে, আর বাহ্যিক বল প্রয়োগ করলে সেটা গতিশীল থাকবে, সুষম দ্রুতিতে সামনের দিকে এগিয়ে যাবে। ঠিক আছে, এটা আর থামবেই না। কিন্তু পৃথিবীতে কি আমরা সেটা দেখি? ধরো আমার একটা খেলনা গাড়ি আছে, খেলনা গাড়িকে আমি সামনের দিকে ধাক্কা দিলাম, একটু সময় পরে তো গিয়ে থেমে যাবে। হ্যাঁ, যারা নিউটনের সূত্রগুলো ভালোভাবে পড়ে নাই তাদেরকে যদি আমি এই জিনিসটা বুঝাইতে চাই যে আমি গাড়িটাকে ধাক্কা দিলাম, নিউটনের সূত্রের মধ্যে সেটা থামবে না, কিন্তু সে তো এখানে বুঝবে না। তা আমার তখন এখানে কি দিতে হবে? লজিক দিতে হবে, যে আমাদের নিউটনের সূত্রে বলাই আছে যে কোনো ধরনের বাধা থাকতে পারবে না, ঘর্ষণ, তারপর বাতাসের বাধা, ওইগুলাকে আমরা অ্যাভয়েড করতে হবে। তো এই যে জিনিসটা আমরা চোখের সামনে দেখতেছি ওইটা কিন্তু নিউটন বলেন নাই। ঠিক আছে, তো ওইখানে কিন্তু আমরা অন্য লজিক খাটাইছি। কিন্তু বাংলায় দেখো, বাংলায় কবি বলতেছেন যে চাঁদকে বলতেছেন ঝলসানো রুটি। হ্যাঁ, কিন্তু ওইটা বাংলায় কত সুন্দরভাবে ওনারা গ্রহণ করে নিয়েছে উপমা হিসাবে। ঠিক আছে, তো দেখছো ওইটাতে কোনো লজিক আছে যে চাঁদ কি ঝলসানো রুটি? না, কিন্তু ওইটা উপমা হিসাবে লজিক্যাল, বাংলা যারা পড়েন বা বাংলা সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করেন তাদের জন্য। ঠিক আছে, আমার অনেক ইচ্ছা ছিল একটা সময় যে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করব, কিন্তু পরবর্তীতে সায়েন্সে চলে আসছে আর কি। যাই হোক, এখন আমরা ওই যে সিকিউগুলা কীভাবে আনসার করব বা কীভাবে পড়াশোনা করলে আমরা ওই সিকিউগুলা সলভ করতে পারবো, এবং ওই সিকিউগুলা আমার যারা খাতা দেখবেন তাদের কিভাবে ভালো লাগবে। হ্যাঁ, তো আমি একটা জিনিস ফলো করতাম, এই এক্সপেরিমেন্টটা আমি করছিলাম আমার সময়। তো আমাদের তো ওই যে এর আগে অনেকগুলো পরীক্ষা হইতো আমাদের স্কুলে, মডেল টেস্ট হইতো, তারপরে হয়তো অর্ধবার্ষিক, তারপরে আরেকটা মডেল টেস্ট, তারপরে বার্ষিক, এরকম অনেকগুলো টেস্ট হইতো। তো আমার এক্সপেরিমেন্ট করার অনেক সুযোগ ছিল ওই জায়গায়। ঠিক আছে, তো আমি যেটা এক্সপেরিমেন্ট করলাম যে বাংলায় না তোমার এত বেশি পড়াশোনা করতে হয় না। ঠিক আছে, আমরা মনে করি যে বাংলা অনেক বেশি পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে এসে অনেক বেশি লিখতে হবে। এত বেশি লিখতেও হয় না, এত বেশি পড়াশোনাও করতে হয় না। তো তোমরা কি করবা, যতগুলা চ্যাপ্টার আছে না, যে পদ্যগুলা, হ্যাঁ, সবগুলা পদ্য জাস্ট রিডিং পড়ে ফেলবা। তিনটা জিনিসই পড়তে হয়, একটা হচ্ছে শব্দের অর্থ যেগুলো আছে ওইগুলা জাস্ট একবার দেখে ফেলবা, হ্যাঁ, আর হচ্ছে কবি পরিচিতি, আর হচ্ছে যে চ্যাপ্টারটা আছে সেটা পড়তে হবে। এখন আমরা কি করি, আমরা তো শর্টকাট পছন্দ করি, আমরা মনে করি যে বিভিন্ন যে গাইড আছে ওই গাইডে যে কবি পরিচিতি আছে ওইটা পড়লেই মনে হয় এনাফ। হ্যাঁ, ওইটাতে অনেক ছোট করে দেওয়া আছে, কি দরকার আছে তোমার শর্টকাট ফলো করা? তুমি একটু কষ্ট করে 15 মিনিট লাগবে একটা চ্যাপ্টার পড়তে, গল্পের মতো করে পড়ে ফেলবা। আর এখন তো আমাদের কাছে অনেক গ্যাজেট আছে, টেকনিক্যালি পড়াশোনা করবা। যদি তোমার কাছে ওইরকম কোনো গ্যাজেট থাকে যে তুমি চ্যাপ্টারটা পড়বা একটু ইন্টারেস্টিং ওয়েতে, তুমি ওইটা ট্রাই করবা। ঠিক আছে, ওইটাকে বলে টেকনিক্যাল পড়াশোনা। কিন্তু চ্যাপ্টারটা পড়া হচ্ছে মেইন। হ্যাঁ, চ্যাপ্টার পড়ার পরে যে শব্দের অর্থগুলো আছে ওইগুলো একটু পড়ে ফেলবা, কবি পরিচিতিটা একটু পড়ে রাখবা। ঠিক আছে, ভালোভাবে। তাহলে আমাদের এই তিনটে জিনিস যদি পড়ে ফেলি একটা চ্যাপ্টার থেকে, ওই চ্যাপ্টারের থেকে যদি সৃজনশীল আসে আমরা পারবো। কীভাবে পারবো? সৃজনশীলে মেইনলি গ আর ঘ নাম্বারে, ক খতে দেখো, ক নাম্বারে তোমার একদম সলিড আনসার তুমি দিতে হবে, যে যা জিজ্ঞেস করছে তা এক লাইনে বলতে হবে।
ঠিক আছে। এখন খ নাম্বারে কী করতে হবে, খ নাম্বারে থাকেই 2 মার্ক। তো স্যার যদি কাটতে হয় কত মার্ক কাটবে, 1 মার্ক কাটবে, 1 মার্ক তো দিতেই হবে ওনাকে, তাই না? তো খ নাম্বার নিয়েও আমাদের এত টেনশন নেই, টেনশন হচ্ছে গ আর ঘ নাম্বার নিয়ে। তো গ আর ঘ নাম্বার তোমরা কীভাবে লিখবা? তো গ নাম্বার যখন আনসার করবা তখন একটা জিনিস মাথায় রাখবা, গ নাম্বারের কিন্তু আমাদের মার্ক থাকে হচ্ছে 3 মার্ক। গ নাম্বারের মার্ক কত থাকে? 3 মার্ক। তাহলে তুমি চেষ্টা করবা গ নাম্বারটা যেন 3টা স্টেপে হয়। কয়টা স্টেপে বলছি? 3টা স্টেপে। আচ্ছা, তো স্টেপ আমি প্রথম যে এক্সপেরিমেন্ট করছিলাম ওইটা কী করছিলাম জানো? যে প্রথম লাইনটা কী করছিলাম, যে আমাদের গ নাম্বার প্রশ্নটা এরকম আসে যে উদ্দীপকের সাথে তোমার বইয়ের বা ওই গল্পের ওই পদ্যের কোন অংশটুকু মিল আছে বা সাদৃশ্যপূর্ণ, এরকম টাইপের আসে। তুমি কি করবা? আমার ওই অংশটুকু সাদৃশ্যপূর্ণ জাস্ট 1 লাইনে লিখবা। এখন তুমি চ্যাপ্টার পড়া থাকলে তো তোমার এই জিনিসটা ক্লিয়ার আছে, তুমি জানো যে এই অংশের সাথে আমার উদ্দীপকের জিনিসটা ম্যাচ করতেছে, তো তুমি জাস্ট এই একটা লাইন লিখে ফেলবা। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। ঠিক আছে, একটা লাইন লিখো অথবা 2 লাইনে লিখো, লিখে বলো যে শুধু এরকম বলবা, উদ্দীপকের সাথে আমার বইয়ের এই গল্পের এই অংশটুকুর মিল পাওয়া যায় অথবা সাদৃশ্যপূর্ণ লিখে। এখন হচ্ছে পরের স্টেপ। আমার সময় আমি কি করছিলাম যে এইভাবে দেওয়া শুরু করছিলাম। হ্যাঁ, প্রথম স্টেপ তো লিখলাম, লিখার পরে একটু গ্যাপ দিয়ে এরকম দিয়ে শুরু করছিলাম। তো 3টা যে স্টেপ, প্রথম স্টেপে আমি কি করছি, আমার যে উদ্দীপকটা আছে না, উদ্দীপকের কিন্তু সব অংশের সাথে আবার বইয়ের যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারের সব অংশ ম্যাচ করবে না। তোমার কিছু অংশ ধরো প্রথম 2 লাইন ম্যাচ করলো, তো আমি ওই প্রথম 2 লাইনটা এখানে লিখলাম। ঠিক আছে, সম্পূর্ণ উদ্দীপক আবার তুলে দিলে স্যারের কাছে ওটা ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। তো তোমরা চেষ্টা করবা 1 লাইন বা 2 লাইনের মধ্যে উদ্দীপকটা বুঝাই দিতে। ঠিক আছে, তো এটা লেখার পরে বইয়ের যে অংশটুকু আমার কমন আসছে এখান থেকে, মানে ম্যাচ করতেছে, ওই অংশটুকু আমি 3-4 লাইন আরও নিচে, এতটুকু স্টেপ হইলো না, 2 লাইনে ধরো এই যে 1 লাইন 2 লাইন হইলো, তারপরে আমি আরেকটা স্টেপ এইভাবে দিয়া এখানের মধ্যে 3-4 লাইন লিখে ফেললাম। ঠিক আছে, এবং লিখার পরে সবার শেষে লিখে দিলাম যে এই অংশটুকু আমার সাদৃশ্যপূর্ণ উদ্দীপকের সাথে, আবার লিখে আমি দাঁড়িয়ে দিলাম। ঠিক আছে, 1 পেজের মধ্যে আমার হয়ে গেল, অথবা একটু যদি বড় করে লিখতে চাও 1 পেজ 1.5 পেজের মধ্যে হয়ে গেল। এবং এখানে স্টেপ বাই স্টেপ লেখার কারণে তোমার লেখাটা সুন্দর হবে। এবং আমি শুরুতেই বলছি ওনাদের মধ্যে একটা আর্টিস্টিক ভাবসাব থাকে, যারা বাংলা খাতা দেখবেন ওনাদের মধ্যে। তো তোমরা যখন এরকম ভাগ ভাগ করে লিখবা, লেখাটাও সুন্দর হবে এবং সুন্দরভাবে সব কিছু ফুটে উঠবে, যে এই অংশটুকু ম্যাচ করতেছে, এটা ফুটে উঠবে। ঠিক আছে, তখন স্যার এখান থেকে 1 মার্কও কাটতে পারবে না। উনি যদি চেষ্টাও করেন যে 1 মার্ক কাটি, কিন্তু 1 মার্ক কাটতে পারবেন না। ঠিক আছে, সব ঠিকঠাক থাকলে। এখন আমার সময় 1 মার্ক কিন্তু স্যার কেটে দিয়েছেন এখান থেকে, এখানে 2 দিয়েছেন। কেন? আমার তখন মাথায় প্রশ্ন আসলো যে কেন এখানে 2 কেন দিলেন? তখন আমি বুঝলাম যে ওনারা আর্টিস্টিক হন, ঠিক আছে, মানে আর্টিস্টিক ভাবসা থাকে, কিন্তু ওনারা আর্টিস্ট না। হ্যাঁ, ওনাদের মধ্যে এই জিনিসগুলা আসলে ওই যে বিরিয়ানিতে এলাচির মতো কাজ করে। ঠিক আছে, এই জিনিসগুলা দেওয়ার আসলে দরকার নেই। হ্যাঁ, অনেকে কি করবা যে একটু আকর্ষণীয় করতে গিয়া এই জিনিসগুলা দিবা। হ্যাঁ, এই জিনিসগুলা অ্যাভয়েড করার চেষ্টা করবা, এই জিনিসগুলা দেওয়ার দরকার নেই। তো পরের বার যখন আমি এই এক্সপেরিমেন্ট করলাম যে না, আমি এরকম দিব না দিয়ে এখানে একটা পয়েন্ট লিখার পরে একটু গ্যাপ দিয়ে সেকেন্ড পয়েন্ট 2 লাইন লিখার পরে একটু গ্যাপ দিয়ে থার্ড পয়েন্ট 2 লাইন আর 3-4 লাইন। ঠিক আছে, তো আমি দেখো এখানে গ্যাপ যে দিছি সেটা কিন্তু বোঝা যাইতে হবে যে আমি একটু গ্যাপ দিছি দিয়ে আমার আনসারটুকু শেষ করছি। ঠিক আছে, তো এখানে প্যারা হয়ে গেল, 3টা প্যারা হয়ে গেল। এরকম 3টা প্যারা করে যদি লিখতে পারো, স্যার এখানে 1 মার্কও কাটবে না, 3 নাম্বারই দিয়ে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে গ নাম্বারের ক্ষেত্রে। এখন ঘ নাম্বারের ক্ষেত্রে তোমরা কী করবা? তো ঘ নাম্বারের ক্ষেত্রে সবথেকে সুন্দর হয় যদি তুমি 4টা প্যারা করো। ঘ নাম্বারের ক্ষেত্রে কী করবা? 4টা প্যারা। তা আমরা ঘ নাম্বারের মার্ক কত জানি? 4 মার্ক না? সো আমাদের ঘ নাম্বারের ক্ষেত্রে আমরা 4টা প্যারা করব। এখন প্রথম প্যারাটা কি হবে? প্রথম প্যারাটা ওই যে এটাতেও বলবে যে সব অংশ হয়তো সাদৃশ্যপূর্ণ না, কিছু অংশ একটু ব্যতিক্রম। এখন এখানে বলবা যে হ্যাঁ, ধরো 2 জনের কাহিনী বললো। হ্যাঁ, একজনের নাম হচ্ছে ধরো রহিম, একজনের নাম বললো করিম। এখন রহিমের কাহিনীটা তোমার উদ্দীপকের সাথে বইয়ের সাথে ম্যাচ করতেছে, কিন্তু করিমের কাহিনীটা ম্যাচ করলো না।
ঠিক আছে? তখন তুমি বলবা যে করিমের গল্পটা আমার পাঠ্য বইয়ের এই গল্পের সাথে ম্যাচ করতেছে না, ঠিক আছে? তো এখন ম্যাচ করলো না বা সাদৃশ্যপূর্ণ না, লিখলা, লিখার পরে তুমি একটু গ্যাপ দিবা, দিয়ে ধরো এই যে এখানে তুমি 2 লাইনে লিখলা, লিখার পরে তুমি এতটুকু গ্যাপ দিলা, দেওয়ার পরে এখানে তুমি আরেকটা প্যারা লেখা শুরু করবা। ওই প্যারাটা হবে তোমার উদ্দীপকের প্যারা। ওইখানে ধরো 2 লাইন তুমি লিখলে, এটা কি উদ্দীপক। উদ্দীপকের প্যারাটা লেখার পরে তারপরের প্যারাটা কি হয় আমাদের জানি, বইয়ের প্যারাটা। তো এইখানে চেষ্টা করবা বইয়ের যে লাইনগুলো দেওয়ার, ওইটা 3 থেকে 4 লাইন বা আরেকটু বেশি 5 লাইন যদি হয় সবথেকে বেস্ট হয়। এখানে তুমি ধরো 4 লাইন দিলেও হবে, অথবা 5 লাইন ধরো দিলা। এই জিনিসটা কই হবে, বই থেকে। তো চেষ্টা করবা বইয়ের যে লাইনগুলো এগুলো বেশি দেওয়ার উদ্দীপকের লাইনের থেকে, ঠিক আছে? এটা আরেকটা মানে ভালো ইমপ্রেশন তৈরি করবে তোমার জন্য। তো দেখো এরকম করার পরে এখন আমাদের আরেকটা প্যারা বাকি। ওই প্যারাটাই তুমি কি লিখবা, তোমার একটা কি দিয়ে দিবা, ওই যে কনক্লুশন দিই না আমরা সবার শেষে, উপসংহার টাইপের। তো উপসংহার কি দিবা, যে আমার উদ্দীপকের সাথে এই অংশে যে আমরা দেখলাম, উপরে দেখলাম আমরা উদ্দীপকের সাথে এই অংশে আমাদের মিল পাওয়া যায় না। তো আমি বলতে পারি যে এই ক্ষেত্রে করিমের কাজগুলো আমার কি সাদৃশ্যপূর্ণ না, ঠিক আছে? এটা লিখে আমাদের এখানে 2 লাইনে আরেকটা প্যারা হয়ে গেল। সো আমাদের এখানে কয়টা প্যারা হইলো, টোটাল 4টা প্যারা হইলো। এবং এটাতে তোমরা উপসংহার যেটা লিখে দিবা, উপসংহার। এবং এইগুলা যে প্যারা আকারে লিখছো, এটা যেন বোঝা যায়, অন্য কোনো কিছুর মাধ্যমে বোঝানোর দরকার নাই, যে এই যে তোমরা এরকম দিয়ে স্টার্ট করো না, এগুলো করার দরকার নাই। জাস্ট এইভাবে লিখে দিয়ে দিলে দেখবা স্যারের কাছে তোমার খাতার যে সৌন্দর্যটা ওইটা অন্যরকমভাবে ফুটে উঠবে, এবং স্যারের কাছে ইমপ্রেশনটা অনেক মানে ভালো আসবে, ঠিক আছে? তো স্যার এখানে দেখবা 4-এ 4 দিবে। আর যদি কোনো একটু কিছু ভুল হয়, অথবা কোনো একটা বানান ভুল হইলো, হ্যাঁ, বাংলার ক্ষেত্রে কিন্তু বানান ভুল একটা ইম্পর্ট্যান্ট জিনিস। তারপরে ধরো কোনো একটা অংশে তুমি একটু ভুল লিখছো বা ইনফরমেশন কম লিখছো, স্যার হয়তো 3 দিবে, ঠিক আছে? কিন্তু এইভাবে লিখলে তোমার 4 পাওয়ার চান্সটা অনেক বেশি হয়ে গেল, বুঝা গেছে? তো এইভাবে তোমরা সৃজনশীল প্রশ্নটা আনসার করার চেষ্টা করবে। বাংলা না, শুধু বাংলা না, বাংলাদেশের বিশ্ব পরিচয়, কৃষি শিক্ষা বলো, তারপরে তোমার ওই যে কী বলে ধর্মশিক্ষা বলো, হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রে এইভাবে 4টা প্যারা করার চেষ্টা করবা, হ্যাঁ। আর গ নাম্বারের ক্ষেত্রে 3টা প্যারা করার চেষ্টা করবো। তো এইভাবে সিকিউ প্রশ্ন লিখলে আশা করি তোমরা খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে, এ প্লাস পাইতে পারবে। বাংলায় কিন্তু এ প্লাস পাওয়া খুব একটা কঠিন কিছু না, আবার অনেক কঠিন একটা কিছু, ঠিক আছে? এ পাওয়া কিন্তু একদম সহজ, কিন্তু এ প্লাস পর্যন্ত টানাটা অনেক কঠিন একটা জিনিস, আবার অনেকের কাছে অনেক সহজ। কেন অনেকের কাছে সহজ? এই যে যারা এই স্ট্রাকচারগুলো ফলো করতে পারে বা সৌন্দর্য মেনটেন করতে পারে, তাদের কাছে এই জিনিসটা অনেক সহজ, ঠিক আছে? আশা করি তোমরা খুব ভালোভাবে এই পরীক্ষাগুলো দিতে পারবা।